আর যে কোনো কিছুতে bureaucratic surveillance should be there, এটা নেসেসিটি, এটা দরকার আছে, সরকারের নজরদারির অবশ্যই দরকার আছে, কিন্তু সেই নজরদারিটা একদমই সীমিত পর্যায়ে টু দ্য পয়েন্ট থাকা উচিত। এটাকে এইটার সংজ্ঞা, এটা কিভাবে নজরদারি হবে, এটা খুব পরিষ্কার না থাকলেই ওই সুযোগটা গ্রহণ করে এটার অপব্যবহার, এই ক্ষমতার অপব্যবহারটা হয়। এখন এই ইন্ডিপেন্ডেন্ট অবজারভার তো ব্যাংকগুলো তো দেওয়া হয়েছে, কমার্শিয়াল ব্যাংকগুলো তো, সেটাও তো একটা যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে, গত সরকারের আমলেও দেওয়া হয়েছিল। দেখা গেল যে সেই ইন্ডিপেন্ডেন্ট অবজারভার নিজেরাও ওদের সাথে মিলেমিশে ব্যাংকগুলোর থেকে সব টাকা নিয়ে নিয়েছে। এখন আপনাদের সাথে যাদেরকে তারাও আপনাদের সাথে যোগাযোগ সাহায্য কিছু করলে তো আমাদের কিছু এখানে MR আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এনজিও as a type of entity ওইখানে একটা প্রবলেম। তাহলে তো MR এর সাথে একটা বৈঠক ইজিলি করা যায়, যেটা বললাম আমার ছাত্র আছে, আর এর সাথে এনজিও বড় ইনভলভ হলে একটা আপনাদের কিছু প্রতিনিধি মিলে সমস্যাগুলো এই একটা সেক্টর যেটা নিয়ে আসলে আমাদের অন্তর্বর্তী সরকার একদমই সময় দিতে পারেনি, এবং শেষ মুহূর্তে এসে ভাষাভাবে একটু আমাদের আলোচনায় এসেছে যে রিফর্মগুলোর মধ্যে একটা রিফর্ম হওয়া উচিত এনজিওদের সম্বন্ধে কি করা যায়। এখন সেখানে যেহেতু সময় কম, সেহেতু ভুল রিফর্ম করা না করার থেকে ভালো, কাজেই এটাও সেই ধরনের একটা হতে পারে। কাজে আমরা এটা আবার একটু দেখবো যে এনজিওদের বেলায় সবচেয়ে হালকা ধরনের একটা সার্ভেইলেন্স, কিন্তু কার্যকর সার্ভেইলেন্স, সেটাই হবে উত্তম। সেটা কি হবে সেটা একটু চিন্তা করে বের করতে হবে। আমি অনেক কিছু বললাম, কিন্তু আমাদের আমি আরেকটা ব্যাপারে আপনাদেরকে কংগ্রেচুলেশনস জানাই, সেটা হলো যে আপনাদের তো এই যে ফান্ড স্কুইজের জন্য অনেক জায়গায় অনেক কর্মী আপাতত হয়েছে না, চাকরি হারিয়েছে, কিন্তু এই যে ইয়েতে এত আমি নাই তো ওখানে আমাদের চলে গেছেন যে আমরা অন্তর্বর্তী সরকার অনেক কিছু করতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা তো প্রতিদিন আসলে দু তিনটা একাধিক আন্দোলনকে থামাতে হয়, তার মধ্যে নতুন করে আবার কি রিফর্ম করব সেই চিন্তা করা তো কঠিন। তো কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে ওইখানে ওই আন্দোলনগুলোর মধ্যে আপনাদের কর্মীদেরকে দেখা যায়নি। তো এখন একদম শেষ সময় বলে অনেকে যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছেন, তাদের মধ্যে একটা ধারণা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের আর 3 মাস আছে, এই শেষ সময় এখনই শেষ যতদূর পারো, এবং তাতে করে আমার নিজের যে আমার কাছে যে খবর আসে, এখনই তো আপাতত সবগুলো জায়গা অকুপাইড হয়ে আছে, শহীদ মিনার, প্রেস ক্লাব এবং আরো বেশি হলে শাহবাগ। এখানে এখন একটা লাইন আছে, যারা করতে চায়, আন্দোলনের জন্য রেডি হচ্ছে, আমি বলেছি তোমরা একটু বুকিং দিয়ে রাখো, কারণ এই জায়গাগুলোতে তো স্থান সংকুলন হবে না। যে মুহূর্তে আমাদের এই একটা দাবি মানুষরা চলে যায়, কিছুটা দাবি পূরণ হোক আর না হোক, তারপরে আসো তোমরা। একটা চার্ট থাকলে আমরা অন্তত নির্বাচন পর্যন্ত এটাকে একটা, যাতে বেশি অস্থির না হয়, সবাই জায়গা পায়, এরকম একটা ব্যবস্থা করা। নোয়াখালী, কুমিল্লা, আচ্ছা, এইটা একটা। আমাদের সাথে আরেকটা সমস্যা হলো যে আমরা কিছু, এই অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা কিছু না বলার আগেই যে আমাদের আমলারা, তারা নিজেদের মতো করে অনেক কিছু করে ফেলতে চায়,
যাত্রাতেই আমি বলেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার অস্থায়ী এবং বেশি দিন আর নাইও এখন, এই কোথায় বিভাগ হবে হবে এটা দিয়ে মানুষের কোনো, আমরা চাই মানুষের প্রতিদিনের জীবনে দাম একটু কমিয়ে রাখা, ঘুষ কম দিতে পারা, একটু ভালো সেবা পাওয়া। সেখানে কুমিল্লা নতুন বিভাগ হলো না, নোয়াখালী নতুন বিভাগ হলো, সেখান থেকে ফেনী আবার চলে যেতে চাও এইদিকে, এই ধরনের সম্পূর্ণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত নয় এবং একটা স্বল্পকালীন সময়ের সরকারের সাথে সম্পর্কিত নয়, এরকম নতুন নতুন বিষয় তুলে আপনারা আপনাদের নতুন নতুন পদ সৃষ্টি করতে পারেন। কুমিল্লাতে নতুন নতুন কমিশনার হবে এবং অনেক পদ সৃষ্টি হবে, এবং আমাদের জন্য হয়তো ইচ্ছা করে না অনিচ্ছাকৃত হয় নতুন নতুন সমস্যা তৈরি করছেন। এই সমস্যা তো আমাদের কোনো দরকার নাই। যেটা আমাদের রিফর্ম প্রোগ্রাম, নতুন গণতান্ত্রিক সরকারের উত্তরণের, সেটার জন্য এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা বিকেন্দ্রীকরণের কথা হচ্ছে, সেটা ভবিষ্যতে বিকেন্দ্রীকরণ হবে, সেটা তো নতুন নতুন এই 3-4টা বিভাগ করার ব্যাপার না, সেটা হলো স্থানীয় সরকার শক্তিশালী করা, সেটা আলাদা জিনিস, সেটা এবং জুলাই সনদে আছে সেটা। কিন্তু এই আমাদেরকে না জানিয়ে পিছন থেকে আমলারা নতুন নতুন সব, এটাকে নিকার বলে একটা কমিটিও আছে, আমি জানিও না, এখন আমি খবর দিয়ে দেখেছি ওদেরকে বলছে আপনাদেরকে কে বলেছি সব নতুন নতুন ইস্যু তৈরি করতে। একে তো প্রতিদিনের আন্দোলন আর অকুপেশন, তার মধ্যে আবার নতুন ইস্যু ক্রিয়েট করা, এটা বুঝতেই পারছেন। যারা অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা করেন, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কথা তো একটু চিন্তা করতে হবে, কত দিকে এই 10-12টা মানুষ কত দিকে মনোযোগ দিতে পারে। সারাদিন রাত কাজ করলেও তো এইসব সমস্যার সবকিছু একত্রে চিন্তা করা খুব কঠিন। আজকে যেমন এখানে এসে আমার লাভ হলো যে এনজিওদের নিয়ে আমার কোনো ভাবনাই ছিল না, আমি তো ওখানে, কিন্তু 2-1টা জায়গায় আমি দেখেছি। একদম শেষ করি, ওই যে সরকারের মাধ্যমেও এনজিওরা কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন করে, সেটা শিক্ষার ক্ষেত্রে আছে, সমাজ স্বাস্থ্যে আছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্প আছে, যুবতে আছে। এগুলোতে সরাসরি বিদেশি বা একদম দেশীয় এবং বিদেশি অর্থায়নে অনেকগুলো প্রকল্প এনজিওদেরকে নিয়ে করা হয়। এগুলোর সমস্যা এই ইদানিং কালে আমি দেখছি যে সরকার প্রকল্প তো একটা সময়সীমার মধ্যে থাকে। এখন আপনারা যদি এমন প্রকল্প নেন যেটা সময়, যদি তারা ভালো কাজ করে তাহলে তো সময় বাড়ানো হয়, কিন্তু একটা সময় এসে তো সেই প্রকল্পের আর সরকারও সেটা আর চালিয়ে যাবে না, এবং সেই প্রকল্প আর প্রয়োজনও থাকে না। তখন সমস্যা দেখা যায় যে এতদিন ধরে কাজ করেছি যে প্রকল্পের মানুষগুলো, তারা এখন চাকরি কোথায় পাবে। এটাই হলো আমার কাছে এরকম কতগুলো প্রকল্পের আছে, এগুলা যে বর্ধিত করার। এখন সমস্যা হলো যে এটা করে তো লাভ হবে না, আসল কথা হলো যে এগুলোকে রিডিফাইন করতে হবে। আপনারা যে প্রকল্পগুলো দেন এবং সরকারকে বলেন যে এগুলো চালিয়েই যেতে হবে, কিন্তু আসলে একটা সময় দেখা গেল যে এইটার কাজ শেষ হয়ে গেছে। তখন এরা যদি সত্যিকার প্রশিক্ষিতই হয়, যে যারা কাজ করছে তাদেরকে আরেকটু রিট্রেনিং করে নতুন ধরনের একটা কাজ দেন, গ্রামীণ উন্নয়নেরই হোক, ক্ষমতায়নেরই, মহিলাদের ক্ষমতায়নেরই হোক, বা অন্য যে কোনো রিলেটেড সমাজসেবামূলক কাজ, তাহলে আবার নতুন প্রকল্পে আবার অর্থায়ন সম্ভব হবে। এরকম অনেকগুলো প্রকল্প আমি নিজেই প্রত্যক্ষ করছি এবং পড়ে আছে এখনো। মানে আমরা যেহেতু 1 বছরের সরকার, আমরা সবগুলোকে মেয়াদ বাড়িয়ে দিচ্ছি, সেটা খুব সহজ সমাধান, কিন্তু একটা স্থায়ী সরকারের পক্ষে সেটা একটু কঠিন কাজ হবে, কারণ এটা তো এক সময় না এক সময় তো প্রকল্পকে বন্ধ করতে হয়। প্রকল্প বন্ধ করলে
এই প্রকল্পের উদ্দেশ্য অন্যরকম আরো রেলিভেন্ট করে তখন প্রকল্পকে নতুন ভাবে সাজিয়ে, সবাইকে হয়তো রাখা যাবে না, নতুন করে কিছু লোকও নিতে হবে, কারণ প্রকল্পের ধরন তো বদলে যাবে। এটা খুব প্র্যাকটিক্যাল একটা বিষয়, এবং এটা অনেক আপনাদের যারা সংগঠন আছেন তাদের অনেকেই এর সাথে জড়িত বলে এই কথাটা বললাম। আমি ধন্যবাদ সকলকে। আমি সবকিছু আগোছালা ভাবে বললাম, কারণ আমি আসলে একদমই প্রিপেয়ার ছিলাম না। আর যে ইয়েতে দেওয়া হলো, একটা পেপার দেওয়া হয়েছিল, আমি সেটা পরে দেখে নেব। মুয়াজ্জেমের কথা শুনেছি, মুয়াজ্জেম তো সিপিডির মানুষ, সবসময় খুব জোরালো বক্তৃতা দিতে থাকে, সব ওদের কথা বলার ভঙ্গি খুব ভালো, ভালো বক্তা। আমি নিজে সেটা চেষ্টা করেও আর পারছি না। এই জন্য আমরা অনেক সময় আমাদের যা বক্তব্য সেটা জনসমক্ষে সিপিডি যত সুন্দরভাবে বলতে পারে, আমরা মানে আমরা সরকারে থাকলে তো কিছু বলাই যায় না। সরকার থাকলে নিজেকে আত্মসমর্থন, নিজে কিছু করছি ভালো এটা বলা একদমই অন্যায়, বরং নিজের ত্রুটিতেই বলা উচিত। কিন্তু আমি যখন সরকারের বাইরেও এতদিন ছিলাম এবং কিছুদিনের মধ্যে আসবো, তখনও আমার যে সিপিডির কাছে শিক্ষা নিতে হবে যে কিভাবে আরো জোরালোভাবে সুন্দরভাবে সরকারের ত্রুটিগুলা ধরিয়ে দেওয়া যায়। ধন্যবাদ সবাই।